আজকে বেশ একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান দিব। সাথে তোমাদের বুঝিয়েও দিচ্ছি যে অল্প সময়ে তোমরা পড়ে কিভাবে সামাজিক পরিসংখ্যানে পাস করবা। অনেকেই প্রশ্ন করেছিলা যে অল্প সময়ের ভিতরে আমি কিভাবে কাভার করব অঙ্কগুলা। যেহেতু বেশ অনেকটাই অঙ্ক রয়েছে, তো আমার এতগুলো অঙ্ক এই সময়ের মধ্যে শেষ করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তো কোনগুলা পড়লে আমি ভালোভাবে পাস করতে পারবো এবং ভালো একটা রেজাল্টও করতে পারবো। তো দেখো সেই উত্তরটারই আজকে আমি তোমাদের বলে দিচ্ছি যে তোমরা কিভাবে করবা। তো দেখো এটা মূলত সামাজিক পরিসংখ্যানের ২১ সালের প্রশ্নটা। এখানে ক বিভাগ তো আলাদা কথা, ক বিভাগে তোমাদের সবগুলোর জন্য প্রিপারেশন নিতে হবে। তো বিশেষ করে বিগত সালগুলো পড়লেই হয়ে যাচ্ছে। তবে আমি যদি সময় পাই এর ভিতরে ক বিভাগ নিয়ে এক্সট্রা একটা কিছু সমাধান করে দেওয়ার বা উত্তর দেওয়ার কিছু কিছু প্রশ্নের চেষ্টা করব। যদি সময় পাই তো সেটা তোমরা পেয়ে যাবা ভিডিওটা। এখন চলো খ বিভাগে চলে যাই। খ বিভাগের জন্য তোমাদের বেশ কিছুটা অঙ্কের যে সাধারণ নিয়মগুলো থাকে, যেমন তরঙ্গ গড় একটা কিন্তু ছোট অঙ্ক, এরপরে যে গড় ব্যবধান, গাণিতিক গড়, এগুলো তো অঙ্ক করার সময় ফুল অঙ্কের থাকে। তো এগুলো আশা করি তোমাদের কঠিন লাগার কোনো কিছু না। গ বিভাগ করলে খ বিভাগে এর ভিতর থেকে কমন চলে আসে। তবে খ বিভাগের জন্য কিছু অঙ্ক ছাড়াও প্রশ্ন আসে, যেগুলোর মধ্যে দেখো এখানে যেমন সমগ্র কোন মূল্যায়নের মধ্যে পার্থক্য ছিল। এরপর হচ্ছে প্রথম অধ্যায় যেটা থাকে যে সামাজিক পরিসংখ্যান, বইটা দেখো মূলত প্রথম অধ্যায় যেগুলা থাকে যে সামাজিক পরিসংখ্যানের যে সংজ্ঞা বলো, বৈশিষ্ট্য বলো, এগুলা থেকে মূলত একটা প্রশ্ন চলে আসে খ বিভাগে। তো এগুলা থেকে পড়তে পারো। মূলত যে লেখা প্রশ্নগুলা থাকে কিছু কিছু এখান থেকে চলে আসে। তো সবগুলো পড়ার দরকার নাই, আমার একটা সাজেশন রয়েছে, সেখান থেকে পড়তে পারো, অথবা যে বিগত সালগুলা রয়েছে তো সেখান থেকে তোমরা পড়লেই খ বিভাগটা পেয়ে যাচ্ছ। মেন সমস্যা হয় সবার গ বিভাগে। আর কেউ যদি এই অনার্সের এই সাবজেক্টে মূলত ফেল করো, তো ওই গ বিভাগের কারণেই অনেকে কিন্তু ফেল করে থাকে। তো গ বিভাগে তোমরা জাস্ট কয়েকটা অঙ্কের নিয়ম পারলেই কিন্তু ফুল ভালোভাবে ৫টা প্রশ্নের উত্তর দিতে পারবা, আরও পাস মার্ক উঠাতে পারবা খুব সুন্দরভাবে। খ আর গ বিভাগ কিন্তু টোটালি আলাদা, কারণ গ বিভাগে তোমাদের বড় ম্যাথ থাকে, এটা অবশ্যই তোমাদের না করতে পারলে কিন্তু কোনো নাম্বার পাওয়ার কোনো অপশানই নাই। খ বিভাগে কিছু তোমরা লিখে নাম্বার তুলতে পারো, কিন্তু গ বিভাগে কিন্তু সেটা সম্ভব নয়। তবে গ বিভাগে যারা অঙ্ক না পারছো তাদের জন্য প্রথম অধ্যায় থেকে একটা প্রশ্ন আসে। দেখো এখানে বলেছিল যে উদাহরণ সহ পরিমাপের স্তরগুলো আলোচনা করো। তো এটা মূলত যে এই বইয়ের প্রথম অধ্যায় ছিল, তো এই প্রথম অধ্যায় থেকে কিন্তু প্রশ্নটা এসেছিল। আর চলে যাওয়া একদম লাস্ট অধ্যায়ে, এখানে দেখো উদাহরণসহ সম্ভাবনা নমুনায়নের যে প্রকারভেদ, তো এটা হচ্ছে একেবারে লাস্ট অধ্যায়। এখানে দেখো যে নমুনায়ন ও নমুনা বিন্যাস, এখান থেকে একটা প্রশ্ন চলে আসে। মানে প্রথম অধ্যায় আর লাস্ট অধ্যায় থেকে তোমাদের অঙ্ক ছাড়া দুটো প্রশ্ন আসে। এই দুইটা অধ্যায় তোমরা একটু ভালো করে করবা, যাতে এই অধ্যায়ের ভিতর থেকে যে প্রশ্নই দেখ সেটা তোমরা লিখতে পারবা। যারা অঙ্কে কাঁচা আমি কিন্তু তাদের জন্যই বলছি, কারণ লেখা প্রশ্নের নাম্বার তোলা কিন্তু একটু বেশি কঠিন হয় যতটা না অঙ্কে তোমরা তুলতে পারবা। একটা অঙ্ক যদি ভালোভাবে তোমরা সমাধান করতে পারো সেখান থেকে নাম্বার কাটার কোনো অপশন নাই। কিন্তু তোমরা প্রশ্নটা যত ভালো করেই লিখো না কেন, সেক্ষেত্রে টিচাররা চাইলে কিন্তু নাম্বার কম দিতে পারে, অথবা পুরোপুরি নাম্বারটা দেয়ও না লেখা প্রশ্ন যেটা থাকে। তো যাই হোক, এটা হয়ে গেল একটা। আর এরপরে হচ্ছে যে তোমরা হাতে কয়েকটা খেয়াল করবা যে গ বিভাগে আমাদের 5টা প্রশ্ন লিখতে হবে। তো যদি 5টা প্রশ্ন লিখতে হয়, তো আমি অঙ্কের ভিতরে কোন 5টা নিয়ম ফলো করব, যে এই 5টা নিয়ম থেকে প্রত্যেক সালেই প্রশ্ন এসেছে আর এবারও আসবে, আর যে নিয়মটাই আসুক না কেন সেটা আমি লিখতে পারবো। এরকম ভাবে তোমরা এটা ঠিক করে নিবা। তার মধ্যে দেখো একটা রয়েছে যে গণসংখ্যার সারণী তৈরি করো। এখান থেকে কিন্তু অবশ্যই একটা প্রশ্ন আসবে, যে কারণে এই অধ্যায়টা তোমরা একটু ভালোভাবে করবা। এরপরে আরেকটা ফলো করতে পারো যে কায় বর্গ। কায় বর্গ থেকে অবশ্যই কিন্তু একটা আসবে। তো কায় বর্গ আর গণসংখ্যার সারণী, এই যে দুইটা চলে গেল। লেখা প্রশ্নে ওখানে দেখো দুইটা, এখানে কিন্তু অলরেডি 4টা হয়ে গিয়েছে। আর তোমরা যদি চাও সেক্ষেত্রে সম্ভাবনাটা করতে পারো, তবে সম্ভাবনা থেকে মাস্ট একটা আসবে। তবে সম্ভাবনাটা অনেকের কাছেই কঠিন লাগে, যে এই সম্ভাবনাটা তারা করতে পারে না। সেক্ষেত্রে সম্ভাবনাটা তারা বাদ দিয়ে তারা কি করবা, এখানে যে গুণানুক্রমিক সহসম্পর্ক বা সহসম্পর্ক সহগ বা সংশ্লেষক যে অধ্যায়টা রয়েছে, এখান থেকে একটা করতে পারো। এখান থেকে কিন্তু অবশ্যই একটা আসবে। এরকম করে তোমরা জাস্ট তোমাদের কাছে যে অধ্যায়গুলো সহজ লাগে, এরপরে যে পরিমিত ব্যবধান বা ব্যবধাঙ্ক, মোট কথা এর ভিতর থেকেই তোমরা জাস্ট তোমাদের কাছে যে অঙ্কগুলো সোজা লাগবে, যে ওই অধ্যায় থেকেই প্রশ্ন আসবে, আর যেভাবেই আসুক না কেন আমি ওই প্রশ্নের সমাধানটা দিতে পারবো, এমন একটা নিজের প্রতি আত্মবিশ্বাস তৈরি করে কিন্তু তোমাদের পরীক্ষার হলে যেতে হবে। আর যে অধ্যায় কয়টা তোমরা ফলো করবা সে অধ্যায় কয়টা অবশ্যই কিন্তু প্রশ্নটা যেভাবে আসুক না কেন আমি দিতে পারবো, এমন একটা আত্মবিশ্বাস তোমাদের
পরীক্ষার আগেই তৈরি করে নিতে হবে। তো সেক্ষেত্রে তোমরা দেখো, এবার আমি বলি যারা লেখা প্রশ্নগুলো না দিতে চাও তারা কি করতে পারো। তারা এখান থেকে যে গণসংখ্যা সারণী রয়েছে একটা নিতে পারো, কাইবর্গ একটা রয়েছে, 2টা রয়েছে, এরপরে যে সহসম্পর্ক সহগের একটা রয়েছে 3টা, আর এখানে যে পরিমিত ব্যবধান একটা রয়েছে 4টা, এরপরে হচ্ছে যে সম্ভাবনা থেকে একটা অবশ্যই আসবে 5টা। তো এটা নিতে পারো। তবে এখানে যে প্রশ্নটা রয়েছে যে নিম্নের গণসংখ্যা সারণী থেকে প্রচুরক নির্ণয় করে লেখচিত্রে অবস্থান করে দেখাও, তো এটা অনেকের কাছে জটিল লাগতে পারে, তবে এটাও কিন্তু সহজ। দেখো, লেখচিত্র নির্ণয় করো, এটা কিন্তু অনেক সময় প্রচুরক থেকে আসবে আর নয় মধ্যমা থেকে আসবে, এই দুইটার বাইরে থেকে তো আসবে না। তার মানে তোমরা এই অধ্যায় থেকে যদি 2টা নিয়ম ফলো করো এক্ষেত্রেও পেরে যাচ্ছ। মোট কথা, তোমরা যদি এভাবে তাকাও প্রশ্নের দিকে যে আমি প্রথম থেকে 5টা প্রশ্নের অঙ্কের সমাধান দিতে পারবো, সেক্ষেত্রে আমাদের পিছনের গুলো না দেখলে হচ্ছে। সম্ভাবনার অধ্যায়টা অনেকের কাছে কঠিন লাগে, তো এটা তোমরা টোটালি ধরবা না। এই অল্প সময়ের মধ্যে যারা সম্ভাবনা মনে করবা যে আমি যতই সমাধান করি না কেন আমি পরীক্ষার হলে লিখতে পারবো না, সেক্ষেত্রে সম্ভাবনার অঙ্কে তোমরা টোটালি সমাধান করবা না। না করে কি করবা, যে এই অধ্যায়গুলো রয়েছে এখান থেকে যে 5টা প্রশ্ন আসবে তো সেইগুলো তোমরা ভালোভাবে করবা। তবে ভালোভাবে করা বলতে এমনভাবে করবা যে ওই অধ্যায় থেকে পরিমিত ব্যবধান, ব্যবধাঙ্ক, ভেদাঙ্ক, গড় ব্যবধান যেটাই আসুক না কেন সেটাই যেন তোমরা সমাধান করতে পারবা। তো মূলত এটাই আমি তোমাদের বোঝানোর জন্য আজকে ভিডিওটি তৈরি করা। তো এর পরেও যদি কারো প্রশ্ন থাকে তো জানাতে পারো। আর একটা জিনিস দেখো, লাস্ট অধ্যায়টা অঙ্ক যদি তোমরা 4টা অধ্যায় কমপ্লিট করো সেক্ষেত্রে লাস্ট অধ্যায়ের জন্য একটা রেখে দিতে পারো, লাস্ট অধ্যায়ে একটা প্রশ্ন চলে আসে। তো মূলত এইভাবে যদি তোমরা মাথায় একটু টেকনিক খাটাইয়ে তোমরা বইটা একটু রিসার্চ করে যে আমি কিভাবে পড়বো, কিভাবে কি করব, নিজের মতন করে যদি তোমরা একটু সাজিয়ে নিতে পারো না, দেখবা যে এটা কিন্তু কঠিন না। অনেকে সবগুলো অঙ্কের সমাধান করতে যায়, সবগুলো থেকে একটাও পারে না, এমন করলেই কিন্তু এটার জন্য কঠিন আছে। তবে যেহেতু অনার্সের স্টুডেন্ট, এই অঙ্কগুলো না নিজেদের কাছে কঠিন লাগার কিন্তু কোনো কিছুই নাই। মূলত যে দেখো, গণসংখ্যার সারণী, সম্ভাবনার অঙ্ক, প্রচুরকের অঙ্ক, এগুলা কিন্তু অনেক আগের ক্লাস থেকে আমাদের একা একি করে করানো হয়েছিল। তো অনার্সে উঠে অনেকের কাছে কঠিন লাগছে, এটা আশা করি তোমরা এই অল্প সময় যতটুকু রয়েছে যদি ভালোভাবে সমাধান করতে পারো তো কঠিন লাগার কোনো বিষয় নাই। আর প্রতিটা অধ্যায়ের আর প্রতিটা অঙ্কের সমাধান কিন্তু আমার চ্যানেলে বিস্তারিতভাবে দেওয়া রয়েছে। ভিতরে অনেক ছোট ছোট প্রশ্ন বোঝানোর আকারেও দেওয়া রয়েছে, যেটা তোমাদের জন্য সহজ হবে। তো আশা করি যদি কোনো সমস্যা হয় চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো। আর আমাদের ফেসবুক পেজই তো রয়েছে সানজুম লার্নিং হাব, চাইলে তোমরা আমাদের সানজুম লার্নিং হাব বলে যে পেজটা রয়েছে সেখানে প্রশ্নগুলো জানাতে পারো। এমনকি আমাদের যে গ্রুপটা রয়েছে সানজুম লার্নিং হাব বলে, তো ওই গ্রুপটাতে তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে সেখানেও জানাতে পারো। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই, আশা করি আমি তোমাদের বুঝাতে পেরেছি। আর যদি বুঝতে না পারো তো বললো, আমি তো কমেন্ট সেকশন রয়েছে সেখানে তোমরা জানাতে পারো।